স্বাগত জানাচ্ছি ঢাকা জার্নালের নিয়মিত অনুষ্ঠান জার্নাল ডায়লগে। আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আজ আমরা কথা বলবো নারীর ঘরের এবং বাহিরের জীবন নিয়ে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী শাইনি আলম চৌধুরী। কেমন আছেন শাইনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ নারী দিবস, আপনাকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক শুভেচ্ছা নারী দিবসের। আজ অবশ্যই আমরা নারীকে নিয়ে কথা বলবো, নারীর জীবনকে নিয়ে কথা বলবো। নারীকে নিয়ে কথা বলতে গেলে কিন্তু শুধু নারী আসে না, পুরুষরাও আসে, সমাজে যারা আছে সবাই আসে। তো আমি একটু শুরু করতে চাই, নারীদেরকে মানুষ হিসেবে না দেখে পণ্য হিসেবে দেখা হয়, এ বিষয়ে আপনি কি বলতে চান? জি, আমিও তাই মনে করি। আসলে আমরা যেমন ইদানিং দেখছি যে আমাদের কর্মক্ষেত্রে নারীকে সুন্দর বলতে বা তার প্রশংসা করতে গিয়ে অনেক সময় তাকে পণ্য হিসাবে উপস্থাপন করা হচ্ছে, যেটা আসলে একভাবে নারীর জন্য অপমানজনক, কিন্তু অনেক নারী আবার সেটাতে কমফোর্টেবল ফিল করতেই পারে এবং তাতে দেখা যাচ্ছে যে কিছু একটা অংশের জন্য অধিকাংশ নারী আবার এতে বিব্রত বোধ করছে। তো এটা এক রকমের একটা সমস্যাই বলা যায়, যে আমরা মনে করছি যে নারী এতে অনেক এগিয়ে যাচ্ছে কিংবা তাকে অনেক সম্মান করা হচ্ছে। যেমন আমরা দেখি আসলে মিডিয়াতে অনেক সময় যে এরকম আইটেম সংগুলি যেগুলোতে হচ্ছে নারীকে পণ্য হিসাবে উপস্থাপন করা হচ্ছে। তো এটা আসলে নারীর জন্য অসম্মানজনকই, আমারও মনে হয় এটাই। একদমই, মানে আমি হ্যাঁ, আমরা আর কি প্রতিদিন চলার পথে এটা খেয়াল করি, একটা নারীকে স্পাইসি বলা হয়। জি জি, খাবারের সাথে তুলনা করা হয়। হ্যাঁ হ্যাঁ, যেন নারী মানুষ না, মানে যেহেতু নারী পুরুষ আসলে তো মানুষ, তাই না? অবশ্যই লিঙ্গ ভেদে শেষ পর্যন্ত দিন শেষে তারা মানুষ। তো পুরুষকে যেহেতু আমরা এইভাবে সেক্স অবজেক্ট হিসেবে দেখছি না, তাহলে নারীকে কেন? সেটাই, আসলেই এটা একটা অনেক বড় প্রশ্ন সমাজের কাছে, নারীর পক্ষ থেকে। কেন আমরা তো কোনো খাদ্য না, আমরা মানুষ। জি, ইভেন একটা পুরুষ যেমন মানুষ ঠিক তেমনই নারীদের প্রতি আচরণ পরিবর্তন হয়ে যায়। যেমন এখন কিন্তু নারীরা অনেকটাই স্বাধীন, অনেকটাই, মানে দেখতে গেলে আমি সন্ধ্যার পরে বেরোতে পারছি, বা ইচ্ছে মতো চায়ের দোকানে বসে চা খেতে পারছি, বা আছে যে আমি আমার একটা ছেলে বন্ধুর সাথে ঘুরছি বা আমার মেয়ে বন্ধুর সাথে ঘুরছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমি বিকেলবেলা চায়ের দোকানে গেলাম, তখন আমার আশেপাশের যে ছেলেরা আছে, যে পুরুষরা আছে, তারা আমাকে যেভাবে দেখছে, সন্ধ্যার পর গেলে কিন্তু আর সেভাবে দেখছে না, বা রাত 11টার পর গেলে তো মানে কথাই নেই। তারা তখন মনে করে যে সেই পরিবেশটা, সেই স্পটটা তাদের। আমরা হয়তো বা অধিকার রাখি না সেখানে যাওয়ার, বা সেখানে গেলে আমাদেরকে ওই প্রস্তুতি নিয়ে যেতে হবে যে এখানে আমি অনিরাপদ। বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? আমিও আপনার সাথে একমত এই বিষয়ে। আসলে যে নারী যেহেতু সময় ভেদে নারীর সাথে আচরণটা এক এক সময় এক এক রকম করা যাচ্ছে। অনেক সময় আমরা দেখি যে আমরা হয়তো একটা সহকর্মীর সাথে সারাদিন কাজ করছি, সে হয়তো সন্ধ্যার পর তার আচরণ আমার প্রতি ভিন্ন হয়ে যাচ্ছে। সে মনে করছে যে এখন যেহেতু মেয়েটা বাইরে আছে, তার হয়তো হাতটা ধরাই যায়, তার সাথে হয়তো একটু কথা বলাই যায়, সেভাবে করে কাছে আসাই যায়। তো এই জিনিসগুলো আসলে দৃষ্টিকটু এবং কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আবারও কিন্তু একটা কথা ফিরে আসছে, সেটা হচ্ছে অনেক নারীরা আছে যারা এটাকে পছন্দ করছে বা যারা এটার জন্য জায়গা দিচ্ছে। হ্যাঁ, সেটা হয়তো বা কিছু ক্ষেত্রে এটা ওই কারণেই যে তারা নারীকে পণ্য হিসেবে ট্রিট করছে এবং নারী ভাবছে যে নিজেকে পণ্য বানিয়ে সে কিছু কর্মক্ষেত্রে সে কিছু ফায়দা হাসিল করতে পারবে খুব সহজেই, তার যোগ্যতার বলে নয়। হ্যাঁ, সে তার পড়ালেখা বা তার স্মার্টনেস দিয়ে না, সে হয়তো তার এই এক্সট্রা অ্যাক্টিভিটিসটা দিয়ে সে হয়তো কিছু সুবিধা পেতে পারে, তাই সে এই শর্টকাটটা খুঁজছে। এবং এই শর্টকাটটা খুঁজছে বলে অনেক সময় অনেকেই মনে করছে যে সব মেয়েরাই হয়তো এই ধরনের শর্টকাট খুঁজে এবং এই ধরনের অ্যাপ্রোচগুলো করছে। এটার জন্য নারীরাই দায়ী। আসলে এটার জন্য পুরুষতান্ত্রিক সমাজ অবশ্যই দায়ী,
যে দিন শেষে কথাটা কিন্তু ওখানে এসেই আটকে যাচ্ছে যে পুরুষতন্ত্র, ঠিক আছে, যে তারা আমাদেরকে এভাবে ট্রিট করতে চাচ্ছে, তারা আমাদেরকে ব্যবহার করতে চাচ্ছে এবং আমরা ব্যবহার হতে চাচ্ছি। না, আমার কাছে পুরুষতন্ত্র যে জিনিসটা সেটা কিন্তু শুধু পুরুষ ভিত্তিক না। হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছি, এখানে একদল নারী নারীদের কিন্তু এখানে নারীরও মত আছে, সে পুরুষ চাচ্ছে তাকে পণ্য হিসেবে ট্রিট করতে, নারীও অ্যালাউ করছে, নিজেকে পণ্য হিসেবে ট্রিট করছে, মানে করতে দিচ্ছে, তাতে করে সে ভাবছে তার কিছু বেনিফিট হবে। এটাই আসলে বিষয়। আলটিমেটলি পুরুষের পছন্দের জায়গাটাকে আমরা নারীরা আবার একটু করে এগিয়েই দিচ্ছি। একদম জি, একদম জি। একদম। কিন্তু এই সমাজে আসলে এইগুলোর চর্চা একটু কমই হয়। আমরা দেখি যখন আমরা কাজে যাই কর্মক্ষেত্রে, তখন দেখা যায় যে হয়তো আমরা লিফটে উঠছি, তখন লিফটে বেশিরভাগই পুরুষ থাকে। তো তখন তাদের আচরণটা, তারা আমাদেরকে একরকম একটা পণ্য হিসাবেই দেখে, হ্যাঁ, একটা অন্যরকম একটা দৃষ্টিতেই দেখে, তারা কিন্তু আমাদেরকে মানুষ হিসাবে দেখে না। এবং আমরা কিছুটা আনকমফোর্টেবল ফিল করি, তারা বোধও করে না, তাদের এই বিবেকটাও আসে না যে আমাদেরকে একটু কমফোর্টেবল ফিল করায় বা একটু সরে দাঁড়ানো বা একটু দরকার, সরে একটা দাঁড়ানো, মেয়ে হ্যাঁ, এসেছে মেয়ে সরে এসেছে। দাঁড়ানো। তো এই ভদ্রতাটুকু তাদের মধ্যে কাজ করে না। তো এটা আসলে আমি মনে করি যে এটা নারীর প্রতি অসম্মানী। দিন শেষে এটা আসলে সম্মান না, এটা অসম্মানী। অনেক নারী মনে করতে পারে যে আসলে সমানভাবে ট্রিট করছে, হ্যাঁ, যে ওই জন্য আলাদা করে স্পেস দিচ্ছে না। আপনি এই বিষয়ে কি মনে করেন? নারীর অধিকার, নারী শক্তিশালী, নারী পারে সবকিছু করতে, এইটা আলটিমেটলি আসবে তখন যখন নারী পুরুষ হবে। আর এই মেন্টালিটিটা এখন এই সমাজের নারীদের মাথায় একদম গেঁথে গিয়েছে। যেমন আমি নারী, অবশ্যই সৃষ্টিকর্তা প্রদত্ত, বা আমি যদি বলি প্রাকৃতিকভাবে আমার আলাদা বৈশিষ্ট্য আছে, এটাকে আমি অস্বীকার করতে পারি না। অবশ্যই আমার আলাদা বৈশিষ্ট্য আছে। নারী সুন্দর, নারী সুন্দরী না, নারী সুন্দর। আমার এই যে আলাদা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে বাদ দিয়ে আমি পুরুষ হতে যেতে পারি না, আমি পুরুষদের মতো হতে যেতে পারি না। আমার কাছে নারীবাদ বলতে গেলে লিফটের বিষয়টা যেটা আপনি বললেন, লিফটে 10টা ছেলে আছে আর একজন উঠতে পারবে লিফটে, সেখানে একটা পুরুষ যেভাবে গাদাগাদি করে পুরুষদের গায়ের মধ্যে ঢুকে দাঁড়াতে পারবে, একটা নারী পারবে না। সেখানে একটা নারী দাঁড়াবে বা নারীর দাঁড়াতে হবে, এই জিনিসটা চিন্তা করা তো ঠিক না। আমি জায়গা দেব নারীকে, যেখানে একজন দাঁড়াতে পারবে সেখানে আমি একটু সরে গিয়ে জায়গা দিব, যাতে একটা পুরুষের সাথে নারীর শরীরটা টাচ না হয়। তার কারণ কোন পুরুষের মস্তিষ্কে কি আছে সেটা আমি জানি না। হ্যাঁ, এটা তো আমরা আসলে মানে এটা তো আসলে সম্মান, মানুষ হিসেবেই সম্মান। সম্মান, হ্যাঁ। এখানে আমি একটা কথা বলবো, আপনি যে বললেন যে মানুষ হিসেবে সম্মান, পুরুষও কিন্তু মানুষ, কিন্তু পুরুষের মধ্যে যখন পুরুষ গিয়ে দাঁড়াবে তখন তার সম্মানের দৃষ্টিকোণটা কিন্তু পরিবর্তন হয়। এটা তো স্বর্ণা দেখেন, যদি নারীর সাথে নারীর শরীরের স্পর্শ লাগে সেটা কিন্তু আমাদের কাছে কোনো সমস্যা না, 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 অবশ্যই না। তো এটাই আসলে বিষয় যে সেক্ষেত্রে তারা মনে করছে তাদের আসলে ওই মেন্টালিটিটা থাকে, তারা কিন্তু দিন শেষে ওই পুরুষতান্ত্রিকতাটাই চাপিয়ে দিতে চায়, এই জন্যই তারা আমাদেরকে স্পেসটা দিতে চায় না। হ্যাঁ, স্পেস চাইতে গেলে আবার একদল নারীরাই বলে বসে যে নারী পুরুষ তো সমান। ঘরে নারীদের যে সম্মান, হ্যাঁ, আসলে আমরা শুধু চর্চাটা করছি কর্মক্ষেত্রেই, এই যে নারীর অধিকার নিয়ে আমরা কথা বলছি, নারীর অধিকার নিয়ে যে আমরা কথা বলছি, এটা আমরা শুধু কর্মক্ষেত্রেই কথাটা বলছি, কিন্তু ঘরেও তো নারী আছে, ঘরেও অনেক নারী কাজ করছে যারা নিজেকে হোম মেকার হিসাবে পরিচয় দিতেই কমফোর্ট ফিল করে। তো তাদের অধিকার নিয়ে কিন্তু সেভাবে চর্চা হচ্ছে না। এই বিষয়ে আপনার কি মত? আচ্ছা, আমাদের মতো নারীরা যারা, তারা যখন বাহিরে কাজ করছে, তারা কিন্তু এই অফিস থেকে ফিরে আবার বাসার কাজগুলো করছে, কিন্তু একটা পুরুষ অফিস থেকে ফিরে কিন্তু বাসার কাজগুলো করছে না। হয়তো কেউ করছে, দু একজন, কিন্তু সবাই কিন্তু করছে না। এখন কিছুটা চেঞ্জ হচ্ছে, এখন হচ্ছে, কিন্তু বিষয়টা এমন যে নারীকে বাইরেও কাজ করতে হবে এবং মানে সে যদি বাইরে কাজ করে, তাকে যদি অ্যালাউ করা হয়, মানে তাকে অ্যালাউ করার বিষয়, হ্যাঁ,
যে আমরা এখানে বলছি যে সমান অধিকার, আবার এখানে বলছি যে তাকে অ্যালাউ করছি, যেহেতু তাকে আমি বাইরে যেতে দিচ্ছি, অতএব সে বাইরের কাজ করে এসে আবার সে ঘরের কাজ করবে। অথচ যে একই ক্ষেত্রে হয়তো একই ধরনের জব করছে, হয়তো 8 ঘন্টা পুরুষটাও কাজ করছে, নারীটাও কাজ করছে, কিন্তু পুরুষকে এসে সে রেস্ট করুক, নারী তাকে আবার এই ঘরের কাজটাও করতে হবে। হ্যাঁ, অথচ কিন্তু আমরা দৃশ্যপটটা অন্যরকমও দেখতে পারতাম যে একসাথেই দুজন এসে কাজ করবে। এটা আসলে এটা কিছুটা হচ্ছে ইদানিং, খুব কম ক্ষেত্রেই হচ্ছে। হ্যাঁ, এটা আসলে অনেক গোড়ার ব্যাপার, গোড়ায় গন্ডগোল আর কি। এটা আর কি যেভাবে চলে আসছে সমাজে, এটাকে পরিবর্তন করতে হলে আমাদেরকে নিজেদের চিন্তাধারা সমৃদ্ধ করতে হবে। আমার মা বা যারা আর কি গৃহিণী, যারা বাসার কাজ করতে কমফোর্ট, আপনি যেটা বললেন, তাদেরকে কোথায় সম্মান দেওয়া হচ্ছে? তাদেরকে আসলেই সম্মান দেওয়া হচ্ছে না। নারী বাহিরে গেলেই সে শুধু নারী তা নয়, ঘরের নারীরাও নারী। তাদেরকে তাদের কাজের সম্মান দিতে হবে, তাদের কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাদের আরামের দিকটা দেখতে হবে। নারীবাদের মধ্যে এই জিনিসটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। বাহিরে আমার মনে হয় বাহিরে যতটা নারী এখন আর কি আছে বা বাহিরে কাজ করছে, তার চেয়ে বেশি কিন্তু ঘরে আছে। ঘরের নারীরাও নারী, তারাও নিপীড়নের শিকার হচ্ছে। আসলেই ঘরের নারীদেরও সুরক্ষার প্রয়োজন। আবার ওই যে আমরা যেটাকে বলি ডোমেস্টিক ভায়োলেন্স, সেখান থেকে ঘরের নারীদেরও উত্তরণের ব্যবস্থা করে দেওয়া আমাদের কর্তব্য। গত 18 মাস আমাদের যে সরকার ব্যবস্থাটা ছিল, সেখানে আমরা দেখেছি নারীদের প্রতি অনেক সহিংসতা হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? গত 18 মাসে আসলে নারীর প্রতি অতিরিক্ত সহিংসতা হয়েছে, ঘরে সেভাবে না হলেও বাহিরে অবশ্যই হয়েছে। আমরা বেশ কিছু ঘটনা দেখেছি যে নারীর পোশাক নিয়ে নারীকে বুলি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারী, একজন শিক্ষার্থীর ওড়না নেই কেন, এই কথা নিয়ে তাকে টিজ করলো, এবং পরবর্তীতে তৌহিদি জনতা গিয়ে আবার তাকেই ফুলের মালা গলায় দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসলো। তারপর মুরাদনগরের যে ঘটনা, যে এখানে এরকম একটা গ্যাং রেপ এবং এটার ভাইরাল হয়ে গেল, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, অসংখ্য ধর্ষণ হয়েছে। তো এটা আসলে এই সময়টা যে এই যে রাষ্ট্রেরও যে একটা বড় ভূমিকা থাকে, একটা নারীকে সুরক্ষা দেবার ব্যাপারে রাষ্ট্রের যে একটা বড় ভূমিকা থাকে, এটা রাষ্ট্র পুরোপুরি ফেল করেছে। এই সময়টাতে রাষ্ট্র নির্বিকার ছিল যে নারীর প্রতি সহিংসতা হচ্ছে এবং সেখানে রাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোনো একটা ধর্ষণের বিচার হচ্ছে না। একটা মানে আগে দেখা গেছে আমরা বিগত আওয়ামী সরকারের আমলে কিছু কেস নিয়ে অনেক বেশি তুলকালাম কাণ্ড দেখেছি, তনু ধর্ষণ থেকে শুরু করে কয়েকটা অল্প মানে তুলনামূলক সময়ের টাইমলাইনের হিসাবে বলছি। আর এই সময়টাতে যে পরিমাণ ধর্ষণ হয়েছে, আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে গেছিল। এটা একটা কারণ যে শুধু ধর্ষণ তো না, খুন, মব, যেটা আমরা নতুন করে দেখেছি। যে ধর্ষণ হয়েছে তা কিন্তু না, এইটাকে খুব প্রাইডের সাথে তুলেও ধরা হয়েছে। বা নারীদের যে শুধু অবমাননা করা হয়েছে তা না, এটাকে এই অবমাননা করাটাকেও সম্মান করা হয়েছে। হ্যাঁ, এটা আসলে ওই যে একটা মৌলবাদী গোষ্ঠী যারা মাথাচাড়া দিয়ে রেখেছিল এবং তাদের যে একটা বড় ভূমিকা ছিল সমাজে, তাদেরকে যে আসলে সরকারি কোনোভাবে আসলে ইন্ধন দিচ্ছিল, হ্যাঁ, সরকারের একটা নীরব প্রতিক্রিয়া ছিল। এটার কারণে এই মৌলবাদী গোষ্ঠীটা এতটা শক্তিশালী ছিল, যার কারণেই এই যে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে এখানে আসলে। আর এটা একটা জিনিস দেখলাম আমরা যে যখন জামাত ইসলামের আমির নারীকে বলল যে নারী বা কর্মক্ষেত্রে যে নারী আছে সে বেশ্যা, হ্যাঁ, তাকে এ ধরনের একটা কটূক্তি করলো, তখন আসলে নারী সমাজই অনেকটা ফুঁসে উঠেছে। এবং এই যে সরকার যে পরিবর্তন হলো, বিএনপি যে বিপুল ভোটে জয়লাভ করলো, এটা তো আসলে নারীর একটা বড় ভূমিকা ছিল। নারী এখানে বড় একটা ভূমিকা রেখেছে। নারী ব্যালটের মাধ্যমে নীরব প্রতিবাদ করেছে যে নারী কাজ করে বলে তাকে এ ধরনের একটা
কটূক্তি বা গালি দেয়া যায় না। এবং যেই কথাগুলো আমরা শুনছিলাম, যেহেতু আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, এখানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে ঘরে আমরা যে কাজ করে আমাদের গৃহ পরিচারিকা, সেও কিন্তু নারী। সে যদি ঘর থেকে বের হতে না পারে, দেখা এমন অনেক বাসায় আছে যেখানে হয়তো পুরুষ কাজ করছে না, তার বাচ্চাগুলি হয়তো তার ইনকামেই খেয়ে পড়ে বেঁচে আছে। তো সে অবস্থায় সেই নারীরও যদি বাইরে যাওয়া বন্ধ হয়ে যায়, এটা যদি একটা ইসলামতান্ত্রিক দেশ হয়ে যায়, তাহলে আসলে কি দাঁড়াবে অবস্থা। তো আসলে শুধু আমাদের মতো নারীরা না, এই যে যারা নিম্ন আয়ের মানুষ, যারা ইট ভাঙে রাস্তার পাশে, যারা বিভিন্ন ধরনের কাজ করে, তারাও কিন্তু এই প্রতিবাদটুকু করেছে। এবং তাদের কারণেই হয়তো এখন আসলে অন্তত অসাম্প্রদায়িক একটা সরকার আমরা পেয়েছি। এবং আমাদের এই সরকারের কাছে প্রত্যাশা, যেই প্রত্যাশা আমরা তাদেরকে জয়লাভ করিয়েছি, তারা যেন আমাদের প্রত্যাশা রক্ষা করে। আপনি যেটা বললেন যে ইসলামতান্ত্রিক, আসলে ইসলামটাকে কে কিভাবে নিচ্ছে এটা একটা বড় বিষয়। রাজনীতিতে যখন এই বিষয়গুলো চলে আসে, ধার্মিক বিষয়গুলো চলে আসে, আমার মনে হয় না তখন কোনো কিছুই আর সুন্দর থাকে। ধর্মটা তো আসলে ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, ব্যক্তিগত বিষয়, প্লাস অনেক কন্ট্রোভার্সি আছে এই বিষয়গুলোকে নিয়ে। এখন আমি ধর্মের নাম দিয়ে যা কিছু যদি বা ধর্মের লেবাস ধরে যা কিছু বলে দিলেই তো সেটা ইসলাম বা কোনো ধর্মের অংশ হতে পারে না। হ্যাঁ, সেটাই। এটা আসলে যার যার মতো ব্যবহার করছে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, একটা ছোট টপিক তুলে আমি শেষ করতে চাইবো। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে নারীর পোশাকের স্বাধীনতা। দেখা যায় জিন্স পরা বা টি শার্ট পরা বা ওয়েস্টার্ন পরা বা একটু খোলামেলা চলতে চাওয়া মেয়েদেরকে জায়গা দিতে গিয়ে, তাদেরকে স্বাধীনতা দিতে গিয়ে অনেক সময় বোরখা পরা বা একটু মাথায় কাপড় তুলতে যে পছন্দ করে বা যে একটু ঢুলাঢালা পোশাক পরতে পছন্দ করে, তাদেরকে আমরা অনেক সময় অপমান করে বসি। তো আমাদের আসলে ভুলে যাওয়া উচিত না যে যেমন জিন্স টপস বা খোলামেলা চলা একটা মেয়ের অধিকার, তেমন অধিকার বলতে গেলে বিষয়টাকে বোঝাতে চাচ্ছি স্বাধীনতা আর কি, সে পরতে পারে। ঠিক একইভাবে একজন মাথায় কাপড় তুলতে পারে, বোরখা পরতে পারে, ঢুলাঢালা পোশাক পরতে পারে। এটাকেও সম্মান করা উচিত। ওটাকে সম্মান করতে গিয়ে এটাকে সম্মান ভুলে যাওয়া আসলে ঠিক না। তো অবশ্যই, কারণ হচ্ছে এটা আমরা দিন শেষে কি বলছি, ব্যক্তিগত পছন্দের। হ্যাঁ, যে ব্যক্তিগত পছন্দ যা কিছু হতে পারে। হ্যাঁ, তবে শালীনতা বজায় রেখে অবশ্যই। আসলে শালীনতাটা এটা সমাজের মাপকাঠি। হ্যাঁ, না ঠিক আছে, এটাকে আমি কেন জানি চিন্তা করে বসি, তার কারণ আমাদের সংস্কৃতিতে আমি যদি হচ্ছে একদম ইউএস এর সংস্কৃতি তুলে ধরি, তাহলে এটা তো আমাদের কালচার। হ্যাঁ, ওই কালচারের শালীনতাটা বজায় রেখে আসলে পোশাকের স্বাধীনতাটা সবার আছে। আমরা আসলে বাঙালি, যেহেতু আমরা সংকর জাতি, আমাদের মধ্যে আসলে যে আমরা যে আমাদের যে আদি যে পরিচয়, আমরা কিন্তু দিন শেষে সংকর জাতি। এবং আমরা একসাথে, বাঙালির মধ্যে একটা জিনিস আছে যে আমরা একসাথে অনেক কিছু অ্যাডপ্ট করতে পছন্দ করি, আমরা টেস্ট করতে পছন্দ করি। আমরা হয়তো পহেলা বৈশাখটাও আমরা উদযাপন করতে পছন্দ করি, আবার হয়তো বা আমরা অবশ্যই আমরা যে এই যে রমজান মাসে আমরা রোজা করছি, নামাজ পড়ছি, তার সাথে সাথে আমরাও আর একটু লিবারেল ভাবে চলতে অনেক সময় পছন্দ করি। এটা আমাদের যার যার পছন্দের বিষয়। আসলে পছন্দটাকে সম্মান করা উচিত, এটাই হবে। সেটাই আসলে শেষ কথা আমি যেটা বলবো, আমি নারী, আমি সব পারি। আসলেই কি একটা নারী সব পারতে পারে? না, এটা তো অবশ্যই না, কারণ নারীকে সেভাবে করে তৈরি করা হয়নি। না, একটা পুরুষই কি সব পারে? না, অবশ্যই না। হ্যাঁ, নারীর যে ক্ষমতা, সৃষ্টিকর্তা নারীকে এভাবেই বানিয়েছে যে তার মধ্যে যে কোমলতা আছে, তার কারণ কি, তার কোমলতা তাকে কেন দেওয়া হয়েছে? কারণ সে একটা মা, তাকে সন্তান লালন পালন করতে হয়, তাকে একটা সংসারের সবাইকে আদর যত্ন করে রাখতে হয়। তো তার মধ্যে যে কোমলতাটা দিয়েছে সৃষ্টিকর্তা, তার তো একটা কারণ আছে অবশ্যই। আর এটাই শক্তি, এটা একরকম শক্তি। কারণ দিন শেষে তার ছেলে কিংবা তার ভাই কিংবা তার হাজবেন্ড, হ্যাঁ, তার কাছে এসেই হয়তো আশ্রয় খুঁজছে। তাহলে কি নারী শক্তিশালী নয়? অবশ্যই নারী শক্তিশালী। নারীকে, এই যে আবারও ওই কথাটাই আসছে, নারীকে পুরুষ হয়ে নিজের শক্তি প্রকাশ করার প্রয়োজন নাই। তার কারণ নারী প্রাকৃতিকভাবে শক্তিশালী। যিনি জন্ম দিতে পারেন, তার আর কিসের শক্তির প্রয়োজন? সেটাই বলছিলাম যে আসলে দিন শেষে তো একটা ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা দুজনেই কিন্তু মায়ের কাছেই আসছে, তাই না? বিভিন্ন তার সমস্যা নিয়ে। তাহলে মা কিন্তু সব দিন শেষে নারীর সবচেয়ে
সবচেয়ে বড় পরিচয়, সম্মানের, গৌরবের পরিচয় সে একজন মা। প্রসঙ্গটা ছিল নারী সব পারে, নারী সব পারে না, ইভেন একটা পুরুষও সব পারতে পারে না। সব যদি কোনো কেউ একজন যদি সব পারতো তাহলে হয়তো পৃথিবীটা এভাবে তৈরি হতো না, হয়তো এত ভিন্নতা দিয়ে তৈরি হতো না। আমাদের সামঞ্জস্যতা রাখতে হবে, আর তার জন্য সেই সবার জন্যই শক্তির তো প্রয়োজন। আসলে কবি বলেছেন, আমাদের জাতীয় কবি বলেছেন যে বিশ্বে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে অর্ধেক তার নর। এটাই আসলে বিষয়, যে দিন শেষে সবকিছুই আমরা একে অন্যের পরিপূরক। তো এটাই আসলে। অসংখ্য ধন্যবাদ সায়নী, আমরা আজকে শেষ করতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বর্ণা, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। সবাইকে আবারও নারী দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।